শীত মৌসুমে উন্নয়ন কাজে সৃষ্ট ধূলিকণায় রাজধানী ঢাকা এখন কার্যত বিষাক্ত নগরী। বাতাসে ভাসছে মারাত্মক দূষিত গ্যাস। ধুলোবালিতে আমাদের মাথা গা চুলকায়। এয়ার পলিউশনের কারণে শ্বাসকষ্ট, ধুলোবালিতে নাকটা কান পুরো জাম হয়ে থাকে। বায়ু দূষণে প্রতি বছর মারা যায় ৩,৫০০ মানুষ। সমন্বিত উদ্যোগের তাগিদ। সর্দি হওয়া, হাঁচি লাগা, অ্যালার্জিক যে কোনো একটা ম্যানিফেস্টেশন কোনো কারণ নাই, শুধু এই ডাস্ট ইনহেলেশনের জন্য হচ্ছে। বিগ ফিল্ডগুলো তো বাড়ছে দিন দিন। ঢাকা শহরে কনস্ট্রাকশন তো অনেক বেড়ে গেছে, আর কনস্ট্রাকশনগুলো হলেও যাতে ওপেন না হয়। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অলি আর্টিজান হামলার তদন্তে অগ্রগতির দাবি পুলিশের। আইজিপি বললেন, চার্জশিট নির্ভুল করতেই সময় লাগছে। রাজধানী থেকে ৯০ জেএমবির সরোয়ার তামিম গ্রুপের ১০ সদস্য আটক। রাজধানী যাত্রাবাড়িতে নাশকতার অভিযোগ সহ ১০ মামলায় বেগম জিয়াকে ১ ফেব্রুয়ারি আদালতে হাজিরের নির্দেশ। শুনানি হবে অভিযোগ গঠনের। উন্নয়নের গতি ধরে রাখতে দল মত নির্বিশেষে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। বললেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশ এগিয়ে নেওয়া হবে। গণভবন থেকে উন্নয়ন মেলার উদ্বোধন। সবার বোধগম্য প্রেসক্রিপশন লিখতে ডাক্তারদের নির্দেশনা দিতে হাইকোর্টের আদেশ। ৬ সপ্তাহের মধ্যে দাখিল করতে হবে প্রতিবেদন। এবং নীতিমালা তৈরির ১ বছরেও বন্ধ হয়নি গৃহকর্মী নির্যাতন। গত বছরে ৪৩ জনের মৃত্যু। নির্যাতন বন্ধে প্রয়োজনে আইন করা হবে জানালেন শ্রম প্রতিমন্ত্রী। পরিবেশ অধিদপ্তরের ৫ বছরের হিসেব জানান দিচ্ছে, বছরের অন্যান্য সময়ের চেয়ে শীতে রাজধানীর বাতাস থাকে অতি ভয়ঙ্কর পর্যায়ে। সাম্প্রতিক বছরগুলোতে মেগাসিটি জুড়ে চলা উন্নয়ন কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছে ধূলিকণার পরিমাণ। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, বিশ্বের দূষিত নগরের মধ্যে ঢাকার স্থান ২৩তম। বিশেষজ্ঞরা বলছেন, দেশে বছরে ৩,৫০০ মানুষ বায়ু দূষণজনিত অসুখে মারা যান। শাতিলা শারমিনের বিশেষ প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। প্রতিটি ভোর এখানকার বাসিন্দাদের প্রতিশ্রুতি দেয় এক নির্মল পরিবেশের। নগরের বিলাসিতা আর জাঁকজমকপূর্ণ জীবন গ্রামের মানুষকে প্রতি বছর এ ধরনের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে শহরে। বাংলাদেশের গ্রামগুলো থেকে প্রতি বছর রাজধানী ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছেন ৫১,৭০,০০০ মানুষ। দেশের মোট আয়তনের ঢাকার আয়তন যেখানে মাত্র ১%, সেখানেই বসবাস করছে মোট জনসংখ্যার ১২% মানুষ। বেসরকারি এক তথ্য মতে, কাঙ্ক্ষিত সেই শহরে প্রায় ২৫% মানুষ বসবাস করে বস্তিতে, ঘিঞ্জি আর অস্বাস্থ্যকর পরিবেশে। এত ধুলাবালু মুহ দেয়, একসময় পেট খারাপ করে, ঠান্ডা লাগে, কাশি। আর যারা সেই বিলাসী জীবনের একটু একটু ছোঁয়া পেয়েও যান, তারাও রেহাই পান না দূষণ থেকে। ধুলোবালিতে আমাদের মাথা গা চুলকায়। এই পরিবেশ অতি ভয়ঙ্কর হয়ে ওঠে শীতে। এ সময় শহর জুড়ে বেড়ে চলে নানা উন্নয়ন কর্মকাণ্ড। ঘরবাড়ি নির্মাণের ধুলোবালি নগরবাসীর নিত্যদিনের সঙ্গী। এ ধরনের আবর্জনা বর্ষা কম থাকায় তা ধুয়ে যেতে পারে না। কেবল ধুলো নয়, যানবাহনের ৭০ থেকে ৮০% ত্রুটিপূর্ণ ইঞ্জিন থেকে প্রতিনিয়ত তৈরি হচ্ছে বিষাক্ত কার্বন মনোক্সাইড। এয়ার পলিউশনের কারণে শ্বাসকষ্ট, ধুলোবালিতে নাকটা কান পুরো জাম হয়ে থাকে। নভেম্বর থেকে এপ্রিল মাসে ঢাকার আশপাশে চলে ইটভাটার কাজ। জাতিসংঘের প্রতিবেদন বলছে, দেশে গ্রিনহাউস গ্যাসের সবচেয়ে বড় উৎস এই ইটভাটা। খুশখুশি কাশ, তারপরে আপনার ময়লা প্রচন্ড হয়, ধুলে মাথার ময়লা হয়ে যায়। চিকিৎসকরা জানালেন, দেশের প্রায় ২ কোটি মানুষ বায়ু দূষণজনিত স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। মোস্টলি নাক কান গলার যে অসুখগুলা সেগুলি বেড়ে যায়। সর্দি হওয়া, হাঁচি লাগা, অ্যালার্জিক যে কোনো একটা ম্যানিফেস্টেশন, ড্রাই কাশি হওয়া, ঢাকা কফ, মানে কোনো কারণ নাই, শুধু এই ডাস্ট ইনহেলেশনের জন্য হচ্ছে। বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন ছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুসারে ঢাকায় দূষণের মাত্রা কেমন? গ্যাসিয়াস ম্যাটারটা একদম একেবারে শুধু নক্স বাদে সবগুলো একেবারে মার্জিনের নিচে স্ট্যান্ডার্ড একটা পর্যায়ে আছে, এবং নক্স যেটা নাইট্রিক অক্সাইড বলে, এটা অনেক সময় কাছাকাছি চলে যায়। আর যদি আমরা পার্টিকুলার ম্যাটারের কথা বলি, ঢাকা শহরে কনস্ট্রাকশন তো অনেক বেড়ে গেছে। কনস্ট্রাকশনগুলো হলেও যাতে ওপেন না হয়, আর বিগ ফিল্ডগুলো তো বাড়ছে দিন দিন।
মেগাসিটি ঢাকাকে বসবাসযোগ্য করতে সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক সহ সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করেন তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের গতি ত্বরান্বিত করতে জনগণকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছে বর্তমান সরকার। বিকেলে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে দল মত নির্বিশেষে সবার সহযোগিতা চান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের 64টি জেলা ও 490টি উপজেলায় 3 দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি ভিডিও কনফারেন্সে বিভিন্ন জেলার প্রশাসকদের পাশাপাশি কৃষক ও নারীদের বক্তব্য শোনেন। সেই সাথে মেলার মাধ্যমে সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজ তৃণমূলে পৌঁছে দেওয়ার পরামর্শ দেন। এছাড়া নিজ নিজ এলাকার পর্যটন শিল্প সহ সম্ভাবনাময় ক্ষেত্রগুলোর প্রচারণা আরও বাড়ানোর কথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ বিশ্বসভায় আজকে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশকে এখন আর কেউ ওই দরিদ্র দেশ বা দুর্যোগ দুর্বিপাকের দেশ বলে অবহেলা করতে পারে না, বরং আমাদের উন্নয়ন আজকে তাদের কাছে দৃশ্যমান। আমরা এখন দেশকে যে উন্নয়ন করব, সেই উন্নয়নটা যেন স্থায়ী হয় আর যার সুফল বাংলাদেশের জনগণ যেন প্রতিনিয়ত পেতে পারে, সেই দিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি। আমি সকলের সহযোগিতা কামনা করি, দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ সকলের সহযোগিতা আমি কামনা করি, সহযোগিতা চাই। এজন্য যে দেশকে আমরা যে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি, এর গতি যেন থেমে না যায়, এই উন্নয়নের গতিধারা যেন সবসময় অব্যাহত থাকে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বিরোধী যে কার্যক্রম চালিয়ে যাচ্ছি, প্রত্যেকেই একটা সামাজিক চেতনা গড়ে তোলা উচিত। ব্যাটালিয়ন আনসার সংশোধনী আইন 2016 এর খসড়ায় নীতিগতভাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে মন্ত্রিসভা নিয়মিত বৈঠকে আইনটিতে অনুমোদন দিয়েছে সরকার। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আনসার আইনের পাশাপাশি তিতাস গ্যাসের পাইপলাইন স্থাপনের জন্য গাজীপুরের শ্রীপুর থেকে জয়দেবপুর পর্যন্ত 3 কিলোমিটারের মধ্যে প্রায় 13,500 গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে দ্বিগুণ সংখ্যক গাছ লাগানোর সিদ্ধান্ত নেয় সরকার। এরপর প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটির নিকারের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে 491তম উপজেলা হিসেবে কুমিল্লার লালমাইকে উপজেলা হিসেবে গঠনের সিদ্ধান্ত হয়। সন্ধ্যার সময় আরো থাকছে। যানজট ও জনদুর্ভোগ এড়াতে রাজনৈতিক দলগুলোকে সরকারি ছুটির দিনে কর্মসূচি দেওয়ার অনুরোধ মেয়র সাইদ খোকনের। রাজধানীর যাত্রাবাড়ি থানার নাশকতার মামলা সহ বিভিন্ন থানায় করা 10 মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী 1 ফেব্রুয়ারি আদালতে হাজিরের নির্দেশ দেন আদালত। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এই দিন ধার্য করেন। এর আগে বেগম জিয়ার অসুস্থতার কারণ দেখিয়ে তার পক্ষে আদালতে সময় আবেদন করেন আইনজীবীরা। আদালত সময় আবেদন মঞ্জুর করে হাজিরের এই নতুন দিন ধার্য করেন। আজ একটি মামলায় বেগম জিয়ার হাজিরের এবং অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এই 10 মামলার মধ্যে রাজধানীর দারুস সালাম থানার 8টি মামলা, রাষ্ট্রদ্রোহের একটি মামলা ও যাত্রাবাড়ি থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে। 2015 সালে বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতার অভিযোগে এই 10 মামলা দায়ের করে পুলিশ। উনি হাজির হবেন এবং সেই শর্তে ওনাদেরকে টাইম পিরিয়ড মঞ্জুর করা হয়েছিল, কিন্তু আজকে ওনার বিজ্ঞ আইনজীবীরা তারা কোর্টে গিয়ে বলেছেন যে গত কয়েকদিন আগে তিনি দুদকের একটি মামলায় হাজির দিতে গেছিলেন এবং সেখান থেকে আসার পরে উনি বেশ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বিধায় আজকে উনি কোর্টে আসতে পারবেন না এবং এটা শুনানি শেষে বিজ্ঞ আদালত আগামী ধার্য তারিখে অর্থাৎ 1/2/2017 তারিখ উপস্থিত থাকার শর্তে তাকে এই টাইম পিরিয়ড মঞ্জুর করে। আমরা বিজ্ঞ আদালতে ওনার অসুস্থতার কথা জানিয়ে সময় চেয়েছি। বিজ্ঞ আদালতে উপস্থিত হওয়ার জন্য বলেছেন, কিন্তু আমরা তো নিয়মিত আসি, উনি নিয়মিত বিজ্ঞ আদালতে হাজিরা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু শারীরিক অবস্থা এবং পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব কি অবস্থা হবে।
গুলশান হলি আর্টিজান হামলা মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আরও কিছু তথ্য প্রমাণ হাতে পেলেই মামলার চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। সকালে ডিএমপি কার্যালয়ে সাইফ পাওয়ার টেকের সহায়তায় হলি আর্টিজান হামলায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম ও সালাউদ্দিনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এদিকে পুলিশ মহাপরিদর্শক জানিয়েছেন, নির্ভুল তদন্তের মাধ্যমে একটি ত্রুটিহীন চার্জশিট দেওয়ার চেষ্টা করছেন তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গুলশান হলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলার পর কেটেছে 6 মাসের বেশি সময়। ভয়াবহ এই হামলায় পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম ও পরিদর্শক সালাউদ্দিন আহমেদ সহ 21 জন নিহত হন। ঘটনার পর পুলিশ বাদী হয়ে মামলা করে। এরপর ভিডিও ফুটেজ দেখে আটক করা হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ হাসিবকে। পরে তাহমিদকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হলেও হাসনাত করিমকে মামলায় গ্রেফতার দেখিয়ে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। এছাড়া গুলশান হামলার জন্য 90 জিএমবিকে দায়ী করে একের পর এক অভিযান চালায় পুলিশ। অভিযানে 90 জিএমবি নেতা তামিম চৌধুরী, মারজান ও সাদ্দাম সহ নিহত হন অনেকে। এই প্রেক্ষাপটে ডিএমপি কমিশনারের কাছে প্রশ্ন ছিল মামলার তদন্তের অগ্রগতি নিয়ে। আরো কিছু মাস্টার মাইন্ড বা আরো কিছু সহযোগী যারা বিভিন্নভাবে ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে কাউকে চিহ্নিত করা গেছে, এখনো চিহ্নিত করতে কিছু কিছু বাকি আছে। সুতরাং এটা হোল গ্যাংটাকে গ্রেফতার করা এবং পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণে যেটা পেয়েছি সেটাকে সমন্বিত করা, কোঅর্ডিনেশন করা করে এই মামলাটার অভিযোগপত্র দেওয়া হবে। পুলিশ মহাপরিদর্শক বলছেন, একটি ঘটনার রহস্য উদ্ঘাটন হলেই চার্জশিট জমা দেওয়া যায় না। এর জন্য কিছু আনুষঙ্গিক তথ্য প্রমাণের প্রয়োজন থাকে। ওটাকে প্রমাণ করতে হলে আমাদের কোনো করোবরেটিভ এভিডেন্স, অন্যান্য বেশি এক্সপার্ট ওপিনিয়ন সবকিছু মিলে যখন আমাদের স্বয়ংসম্পূর্ণ সাক্ষী প্রমাণগুলি হাতে চলে আসে, ফিজিক্যাল এভিডেন্স সহ সবকিছু চলে আসে, তখনই আমরা চার্জশিট দেওয়ার জন্য প্রস্তুত হই। আইন শৃঙ্খলা বাহিনীর নিরলস চেষ্টার কারণেই জঙ্গিবাদ এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি পুলিশ প্রধানের। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরা এবং কলাবাগানে অভিযান চালিয়ে 90 জিএমবির সারোয়ার তামিম গ্রুপের 10 সদস্যকে আটক করেছে র্যাব। এদের মধ্যে উত্তরা লাইভ স্কুলের বর্তমান এবং প্রাক্তন প্রধান শিক্ষক সহ একজন নারী সদস্য রয়েছেন। বিকেলে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, আটককৃতরা উত্তরা লাইভ স্কুলের আড়ালে জঙ্গি তৎপরতা চালিয়ে আসছিল। স্কুলের শিক্ষার্থী ভর্তি করে তাদের অভিভাবককে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করাই ছিল এদের মূল উদ্দেশ্য। এরা নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য নিজস্ব কিছু অ্যাপস ব্যবহার করত। মূলত 90 জিএমবির জন্য সদস্য সংগ্রহ করাই ছিল এদের কাজ। আজিমপুরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে 90 জিএমবির অন্যতম শীর্ষ নেতা তানভীর কাদেরী নিহত হওয়ার পরই গোয়েন্দাদের কাছে উত্তরা লাইভ স্কুলের নাম আসে। তানভীর কাদেরী এবং পলাতক জঙ্গি মুসা দুজনেই উত্তরা লাইভ স্কুলের শিক্ষক ছিলেন। স্কুলের মাধ্যমে এখানে যে সকল শিক্ষার্থীরা আসতো তাদের অভিভাবকদেরকে বিভিন্ন দাওয়া বা হালাকার মাধ্যমে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করার চেষ্টা করত। যে সকল শিক্ষার্থীরা আসতো তাদেরকে সুন্দরভাবে ইন্টারভিউ করত এবং তার টার্গেট থাকতো তাদের গার্জেন, এবং তাদের গার্জেনদেরকে ইন্টারভিউ করে তারা তাদের মতাদর্শে আনতে পারবে কি পারবে না এটার উপর ভিত্তি করে এখানে মূলত স্টুডেন্টদেরকে সিলেক্ট করত। এই স্কুলের মূল আকর্ষণ ছিল একটি নামাজ ঘর, যেটা প্রাথমিক পর্যায়ে নামাজ ঘর ছিল, বাট পরবর্তীতে এটা মসজিদে রূপান্তরিত করা হয় এবং এই মসজিদের ভিতরে নিয়মিত এই দাওয়ার কাজগুলো তারা পরিচালনা করত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক উগ্রবাদ ভেতরে ভেতরে শক্তিশালী হওয়ায় বড় ধরনের হামলার আশঙ্কা রয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বাদলের 25তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। দল ভারী করতে কোনো অপশক্তিকে আশ্রয় না দিতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানান তিনি। অপশক্তির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান ওবায়দুল কাদের। সাম্প্রদায়িক উগ্রবাদী অপশক্তি তারা কিন্তু তলে তলে ভয়ঙ্কর প্রস্তুতিতে আছে। আরো বড় ধরনের হামলা আশঙ্কা আছে। আকাশ ছোঁয়া জনপ্রিয়তাই হচ্ছে শেখ হাসিনার নাম্বার 1 এনিমি। শত্রুরা জানে ভোটে শেখ হাসিনাকে পরাজিত করা খুবই কঠিন, তাকে ফিজিক্যালি লিকুইডেট
করাটা টার্গেট তাদের আছে। সেই চক্রান্ত বাংলাদেশে এখন বর্তমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগামীকালের জনসভাস্থল সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বিকেলে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে জনসভাস্থল পরিদর্শন করেন তারা। এ সময় আওয়ামী লীগ নেতারা মূল মাঠ, মঞ্চ ও আশপাশের প্রস্তুতি ঘুরে দেখেন। আগামীকালের জনসভাকে কেন্দ্র করে ঢাকা ও আশপাশের এলাকা থেকে লক্ষাধিক মানুষের আগমন ঘটবে বলে প্রত্যাশা করেন নেতারা। এদিকে জনসভাস্থলের নিরাপত্তা দেখতে বিকেলে সেখানে আসেন ডিএমপি কমিশনারের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সে সময় তারা আওয়ামী লীগের নেতাদের সাথে নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। এদিকে জনসভায় দেশে মাথাচাড়া দিয়ে ওঠা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিষয়ে সাধারণ মানুষকে সজাগ থাকতে প্রধানমন্ত্রী দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির জনসমর্থন ও শক্তি সম্পর্কে সরকারের স্বচ্ছ ধারণা আছে বলেই সরকার কৌশলে দলের নেতাকর্মীদের দমিয়ে রাখতে চায় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আমরা খুব ভালো করে জানতে চাই যে ইসলামী ব্যাংক কি প্রবলেমগুলো ক্রিয়েট করেছে, যে জন্য তার পুরোপুরি ম্যানেজমেন্ট চেঞ্জ করতে হচ্ছে। আমরা তো পরিষ্কার করে জানতে চাই এই বিদেশটা কোন বিদেশ, যারা এই চাপ সৃষ্টি করছে। আমি ধন্যবাদ জানাবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেবকে, সত্য কথা উচ্চারণ করেছেন। বিএনপিকে দুর্বল ভাবলে ভুল করা হবে। আপনারা সেটা জানেন বলেই আমরা যেন আপনার সমবেত হতে না পারি, সংগঠিত হতে না পারি, আমরা মিছিল করতে না পারি, সমাবেশ করতে না পারি, তার জন্য আপনারা সেটাকে ওইভাবে দূরে সরিয়ে রাখছেন এবং নির্বাচনটাকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করছেন। যানজট ও জনদুর্ভোগ এড়াতে বড় রাজনৈতিক দলগুলোকে সরকারি ছুটির দিনগুলোতে রাজনৈতিক কর্মসূচি ও জনসভা করতে অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। সকালে রাজধানীর পান্থকুঞ্জে আধুনিক টয়লেট উদ্বোধনকালে তিনি এই অনুরোধ করেন। 100টি পাবলিক টয়লেট করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি উদ্বোধন করেছি, ক্রমান্বয়ে আপনারা দেখতে পাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই পান্থকুঞ্জের এই পাবলিক টয়লেটটি ওপেন করলাম। ঢাকার মেয়র হিসেবে আমি সকল রাজনৈতিক দল এবং তাদের অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, তাদের বৃহৎ রাজনৈতিক কর্মসূচিগুলো যদি তারা সাপ্তাহিক ছুটির দিন কিংবা সরকারি ছুটির দিনে তারা এই আয়োজনগুলো করেন, তাহলে নগরবাসীর ভোগান্তি অনেকটাই লাঘব হবে। দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নিলেন সেলিনা হায়াৎ আইভী। দ্বিতীয়বার মেয়র পদে নির্বাচিত হওয়া আইভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নগরবাসী। দায়িত্ব নিয়ে দলমতের ঊর্ধ্বে উঠে সবার জন্য কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন আইভী। 5 বছর দায়িত্ব পালন শেষে গত বছর 23 নভেম্বর যে পদ দিয়ে নগর ভবন থেকে পায়ে হেঁটে বেরিয়ে যান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী, একই পথে ফুলেল সম্ভাষণে জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে দ্বিতীয়বার নগর ভবনের অভিভাবকের দায়িত্ব নিলেন তিনি। হাত নেড়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে অভিবাদন জানান নবনির্বাচিত মেয়র। সংক্ষিপ্ত বক্তব্যে নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইভী বলেন, দলমতের ঊর্ধ্বে গিয়ে নগরবাসীর সেবা করাই তার মূল লক্ষ্য। নারায়ণগঞ্জকে প্ল্যান, ক্লিন, ওয়াটার এবং 3টা ওয়ার্ডের মাঝখানে একটা করে যেন খেলার মাঠ থাকে, সবুজ থাকে এবং আমাদের প্রত্যেকটা খালকে আমরা খনন করতে চাচ্ছি। আমার আইডেন্টিফিকেশন আমি আওয়ামী লীগ, কিন্তু আমি দলের ঊর্ধ্বে উঠে সিটি কর্পোরেশনে কাজ করব এবং এখানে কোনো ধরনের টেন্ডার, কোনো ধরনের অপকর্ম, কোনো ধরনের কোনো স্বজনপ্রীতির আশ্রয় এখানে কেউ পাবে না। দায়িত্ব বুঝে নেয়ার দিনে মেয়রের সঙ্গে নগর ভবনে ছিলেন নবনির্বাচিত কাউন্সিলররাও। নিজ নিজ এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তারা। বিশ্বাস করে ভালোবেসে আমাকে নির্বাচিত করেছে, ইনশাআল্লাহ আমি মাদকের বিরুদ্ধে কাজ করব। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানুষ বিপদগ্রস্ত ওদের পাশে দাঁড়ানো। আমার ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সুচারুভাবে সমাপ্ত করব। 5 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইভীকে শপথ বাক্য পাঠ করান। একই দিনে কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। নগরীর হাল ধরতে 22 ডিসেম্বরের নির্বাচনে আইভীর প্রতি আস্থা রেখেছিল ভোটাররা। এবার মেয়রের পালা।
দ্বিতীয় দফায় দায়িত্ব গ্রহণের পর নিজের দেয়া প্রতিশ্রুতি আর ভোটারদের প্রত্যাশা পূরণ করতে পারলে আসছে 5 বছরে একটি আধুনিক নগর হিসেবে প্রতিষ্ঠা পাবে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, এমনটাই মনে করছে নগরবাসী। রাশেদ লিমন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সন্ধ্যার সময় আরো থাকছে। And the Golden Globe goes to Emma Stone. ৭৪তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে লা লা ল্যান্ডের জয় জয়কার। 7টি বিভাগে পুরস্কার পেল মিউজিক্যাল সিনেমাটি। ডাক্তারদের দেয়া প্রেসক্রিপশন পড়ার উপযোগী করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে একটি সার্কুলার জারি করতে সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত। প্রেসক্রিপশনে ডাক্তারের হাতের লেখা বুঝতে না পেরে অনেক সময় ভুল ওষুধ দিয়েছেন বলেও স্বীকার করেছেন ফার্মেসির বিক্রেতারা। বলা হয়ে থাকে যে ডাক্তারের প্রেসক্রিপশন যত অস্পষ্ট তার ওষুধের কাজ তত বেশি, কিন্তু বাস্তবতা বলছে এমন প্রেসক্রিপশনে ওষুধ কিনতে গিয়ে ফার্মেসির দেয়া ভুল ওষুধ খেয়ে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ওষুধ বিক্রেতারা বলছেন ব্যবস্থাপত্রে ডাক্তারের হাতের লেখা বুঝতে না পেরে ওষুধ দিতে প্রায়ই ভুল হয়, যা মৃত্যুসহ মারাত্মক স্বাস্থ্যহানির কারণ হয়ে দাঁড়ায়। রোগীরাও জানিয়েছেন নিজেদের অসহায়ত্বের কথা। ডাক্তার বলছে যে ফার্মেসিতে নিয়ে যাও, ফার্মেসিতে নিয়ে গেলে এটা তোমার যা যা লাগে এখানে লেখা আছে তারা দিয়ে দিবে। লেখা প্রতিদিনই আমাদের কাছে আসতেছে, তো ওটা দেখে আমরা মোটামুটি ভাবে একটা ধারণা হয়ে যায়। তো একটা জিনিস পরিষ্কার লিখলে সবার জন্যই ভালো, আমাদের জন্য ভালো, রোগীর জন্যও ভালো, ডাক্তার সাহেবের জন্য ভালো। এমন প্রেক্ষাপটে প্রেসক্রিপশনে ডাক্তারের হাতের লেখা স্পষ্ট করার আদেশ এলো উচ্চ আদালত থেকে। আগামী 1 মাসের মধ্যে সব চিকিৎসককে এ বিষয়ে নির্দেশনা দিতে সরকারকে আদেশ দিয়েছেন আদালত। আগামী 30 দিনের মধ্যে সরকারকে বলেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়, ডিজি হেলথ, বিএমডিসি এদেরকে বলেছেন যে 30 দিনের মধ্যে একটা সার্কুলার ইস্যু করা, যে সার্কুলারকে নির্দেশ দিতে হবে যে ডাক্তাররা যে প্রেসক্রিপশন লিখবে সেখানে তারা বড় হাত এবং পড়ার মতো যোগ্য হাতে লিখতে হবে এবং অথবা প্রিন্টেড কপিতে এই প্রেসক্রিপশনগুলো রোগীদের দিতে হবে। এদিকে আদালতের এই আদেশকে স্বাগত জানিয়েছেন ডাক্তাররা। তাদের পরামর্শ এখন বন্ধ করতে হবে অননুমোদিত চিকিৎসকের প্রেসক্রিপশন বাণিজ্য। রেজিস্টার্ড ফিজিশিয়ানদের প্রেসক্রিপশন স্পষ্টভাবে লিখতে হবে এবং ক্যাপিটাল লেটারে লিখতে হবে, এর সাথে আমি একমত। বাংলাদেশে প্রায় সবাই সব ধরনের চিকিৎসক বা তথাকথিত চিকিৎসক প্রেসক্রিপশন লিখতে পারেনি। এর বাইরে ওষুধের দোকানদার থেকে শুরু করে একটি বড় অংশের মানুষ প্রেসক্রিপশন লেখেন যাদের প্রেসক্রিপশন লেখার কোনো অধিকার নেই। একই সঙ্গে আদালতের এই আদেশ বাস্তবায়নের কি অগ্রগতি হয়েছে তা আগামী 6 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের জানাতে বলা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে সংলাপ করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাসদ, জাসদের একাংশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিকল্পধারা বাংলাদেশ। বিকেল 3টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে বাসদের পক্ষ থেকে 9 সদস্যের নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাসদ। 10 সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলটির সাধারণ সম্পাদক খালিকুজ্জামান। পরে জাসদের একাংশ রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানদের সমন্বয়ে সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দেন তারা। এরপর ইসলামী আন্দোলনের আমির চন্মনায়ের পীরের নেতৃত্বে 11 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে অবসরপ্রাপ্ত কাউকে দিয়ে যাতে নির্বাচন কমিশন গঠন করা না হয় সেই প্রস্তাব দেন। সবশেষ বিকল্পধারা বাংলাদেশের 17 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। ইসলামী ব্যাংকের মতো কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদেও পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে সিলেটের লাক্কাতুরা চা বাগানে চা শ্রমিক আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, চা উৎপাদন লক্ষ্যমাত্রা অতিক্রম করায় আমদানি বন্ধে চিন্তাভাবনা চলছে। এইবার আমাদের উৎপাদন হয়েছে 85 লক্ষ কিলোগ্রাম। এটা আমাদের যা প্রয়োজন তার সমান। যেভাবে উৎপাদন বেড়েছে সেটা যদি একটা সাস্টেইনেবল উৎপাদন হয় তাহলে ইম্পোর্ট করার দরকার নাই। ইসলামিক ব্যাংকে আপনার রিশাফলিং করছে, আর কোনো ব্যাংকে তার পরিকল্পনা কমার্স ব্যাংকে হবে, কমার্স ব্যাংকের রিশাফলিং হবে। শ্রমিক সুরক্ষার নীতিমালা তৈরির 1 বছরে বন্ধ হয়নি নির্যাতন ও সহিংসতার মতো ঘটনা, বরং দিন দিন নৃশংসতা যেন বেড়েই চলেছে। শুধু গণমাধ্যমে আসা তথ্য অনুযায়ী গত 1 বছরে নির্যাতনের শিকার হয়ে
43 জন গৃহকর্মী মারা গেছেন। মামলার দীর্ঘসূত্রতা ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এ ধরনের ঘটনা বাড়ছে বলে মনে করেন আইনজীবীরা। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। সেদিন অনেক কিছু হয়েছে। আমি যে বাড়ির কথা কইছি হেঙ্গামার মাছ তার দিয়ে মাছে কাজ করতেছি আর ইস্তারি সময় মারার কথা কইল মারে। 9 বছর বয়সী জান্নাত এভাবেই তার উপর নির্যাতনের ঘটনা বর্ণনা দিয়েছে। দুঃসহ সেই দিনগুলো এখনো তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। প্রায় 4 মাস চিকিৎসাধীন থাকার পর এখন অনেকটাই সুস্থ সে। তবে অভাবের তাগিদে অন্যের বাসায় কাজ করতে আসা জান্নাতরা হয়তো সারা জীবনই এই নির্যাতনের চিহ্ন বয়ে বেড়াবে। শুধু একজন জান্নাতেই নয়, দেশে প্রতিনিয়ত গৃহ শ্রমিকরা নির্যাতনের শিকার হচ্ছে, যার বেশিরভাগই রয়ে যায় অজানায়। 1 বছর আগে গৃহ শ্রমিকদের সুরক্ষায় নীতিমালা তৈরি হলেও এখনো ভোর থেকে শুরু হওয়া তাদের কাজের নেই কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা। অনেক সময় বঞ্চিত হয় ন্যূনতম মানবিক অধিকারটুকু। বেসরকারি সংস্থা বিলসের তথ্য অনুযায়ী সারা দেশে গত 5 বছরে 225 জন নির্যাতিত গৃহ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে 161 জন। এর মধ্যে 2016 সালে 64 জন গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, আর মৃত্যু হয়েছে 43 জন। শরীর খারাপ থাকলে ওই অবস্থায় কাজ করে, পরের মানুষ তো আর এটা বোঝে না, তাদের কাজ হলে একদিন যদি এমনি ছুটি নেই এর বেতন কাটতে রাখে। ছোট নাই বড় নাই, খাপ্পো মারে, জারি দেয়, গালাগালি করে। প্রভাবশালী যারা এখানে আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বের হয়ে যায়। আমরা দেখেছি যে টাকা মিনিমাইজ হয়ে যায়। এই ধরনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের রাষ্ট্রীয় সুরক্ষার পাশাপাশি অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনার কথা বলছেন সংশ্লিষ্টরা। ইতিপূর্বে যে নির্যাতনগুলো হয়েছে সেই নির্যাতনগুলোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, পাশাপাশি এটা দ্রুত বিচার আদালতে বিচার হতে হবে। নীতিমালার ভিতরে সচেতনতা বৃদ্ধির বিষয়গুলো আছে, কিভাবে কার মাধ্যমে কি করা হবে এগুলো নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো করা উচিত। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, নীতিমালা বাস্তবায়নের জন্য ইতিমধ্যে মনিটরিং টিম সহ নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের স্টেক হোল্ডার আছে, এনজিও সহ, তাদেরকে নিয়ে আমরা একটা মনিটরিং সেল করেছি। প্রয়োজনে এই সরকার এই গৃহকর্মী নীতিমালাকে আইনে রূপান্তর করবে। বেসরকারি সংস্থা বিলসের পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র দেশের শহরগুলোতে 9 লাখের মতো গৃহকর্মী রয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। জাঁকজমকভাবে পর্দা উঠল 74তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হলো এবারের পুরস্কার। মিউজিক্যাল সিনেমা লা লা ল্যান্ড 7টি বিভাগে পুরস্কার পেয়েছে। এই আয়োজনে আজীবন সম্মাননা হিসেবে হলিউড কিংবদন্তি মেরিল স্ট্রিপকে দেওয়া হয় সেসিল বি ডেমিলে অ্যাওয়ার্ড। রোববার রাতে বেভারলি হিলস যেন পরিণত হয় তারকাদের মিলন মেলায়। প্রাণবন্ত উপস্থাপনায় দর্শক মাতিয়ে রাখেন দ্য টুনাইট শো খ্যাত জিমি ফ্যালন। এবারের আসরে ছিল লা লা ল্যান্ডের জয় জয়কার। সেরা পরিচালক হিসেবে এই সিনেমা থেকে পুরস্কার পেয়েছেন ড্যামিয়েন সাজেল, সেরা অভিনেতা রায়ান গোসলিং এবং সেরা অভিনেত্রী এমা স্টোন। এই বিশ্বে প্রত্যাশা এবং সৃষ্টিশীলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দুটি বিষয় নিয়ে এই সিনেমাটি রচিত হয়েছে। সেই সঙ্গে ছবিটি পেয়েছে সেরা চিত্রনাট্য, স্কোর ও সেরা সঙ্গীত ক্যাটাগরির এবং সেরা মিউজিক্যাল সিনেমার পুরস্কার। এ বিভাগে ম্যানচেস্টার বাই দ্য সিতে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ক্যাসে অ্যাফ্লেক। সবাইকে চমকে দিয়ে নাটাল পোর্টম্যানকে পেছনে ফেলে ড্রামা বিভাগে সেরা অভিনেত্রীর খেতাব জিতে নেন ইসাবেল হুপার্ট। ফরাসি চলচ্চিত্র এলেতে অভিনয় করে এই পুরস্কার জিতেছেন তিনি। গোল্ডেন গ্লোব আসরের সবচেয়ে সম্মানজনক সেসিল ডেমিল অ্যাওয়ার্ড গ্রহণ করেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মেরিল স্ট্রিপ। জার্মান ও চিলি সহ অন্যান্য ছবিকে পেছনে ফেলে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে পুরস্কার পেয়েছে ফরাসি চলচ্চিত্র এলে। এছাড়া সেরা অ্যানিমেটেড ছবি হয়েছে জুটোপিয়া। এদিকে গোল্ডেন গ্লোব পুরস্কার বিতরণীর আগে আয়োজনটিকে আরো উজ্জ্বল করতে খ্যাতিমান তারকারা নামি দামি সব ব্র্যান্ড বা ডিজাইনারের নকশা করা পোশাক পরে হাজির হন রেড কার্পেটে। সেখানে হাঁটেন বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়াও। সাবেক এই বিশ্বসুন্দরী পেয়েছেন সেরা পোশাকের সেলিব্রিটির তকমাও। শিরিন আক্তার, সময় সংবাদ।
গণমাধ্যমে প্রকাশিত মাশরাফি বিন মুর্তজার টি-20 থেকে অবসরের খবর গুজব বলে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। এ বিষয়ে মাশরাফির সঙ্গে তার কোনো কথা হয়নি বলেও দাবি করেন তিনি। বিসিবি সভাপতি আরও জানান, মাশরাফি যতদিন ফিট থাকবেন জাতীয় দলে খেলবেন। সকালে মাশরাফির সাথে আমার কথা হয় এবং মাশরাফি আমাকে এক্স্যাক্টলি এই কথাটাই বলেছে যে যদি এরকম কিছু করি আমি কি আপনার সাথে আলাপ না করে কখনো করব। সো এটাই রিয়েলিটি যে যেই কথাটা এসছে এটা সঠিক নয়। মাশরাফি আমাকে কখনোই বলেনি বা আমাকে এমন কেউই বলেনি যে সে করতে যাচ্ছে, এবং এটা ইনফরমেশনটা আসলেই ঠিক না। মাশরাফি যদি অবসর নেয় তাহলে তো এটা তার ডিসিশন। মাশরাফি আমাকে এখন পর্যন্ত কিছুই বলেনি, আর আমাদের তরফ থেকে ম্যানেজমেন্টের তরফ থেকে এরকম কিছুই হয়নি। ও যতদিন ফিট থাকবে ততদিন পর্যন্ত ওকে আমরা রাখবো, এটা ছিল ফার্স্ট কথা। এখন ফিটনেসের সাথে সাথে আরো কিছু ব্যাপার আছে যেগুলো নাকি কনসিডারেশনে নিতে হয়। আপনারা যদি দেখেন আমরা ওকে নিচ্ছি দুটো মেজর দায়িত্ব। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ক্যাপ্টেন, অ্যাজ এ ক্যাপ্টেন সে দলে সবসময় থাকতে পারে। দ্বিতীয়ত সে একজন বোলার। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শীত মৌসুমে উন্নয়ন কাজে সৃষ্ট ধূলিকণায় ঢাকা এখন কার্যত বিষাক্ত নগরী। বাতাসে ভাসছে মারাত্মক দূষিত গ্যাস। প্রতি বছর মারা যায় ৩৫০০ মানুষ। হলি আর্টিজান মামলার তদন্তে অগ্রগতির দাবি পুলিশের। আইজিপি বললেন, চার্জশিট নির্ভুল করতে সময় লাগছে। রাজধানী থেকে ৯০ এমবির সরওয়ার তামিম গ্রুপের ১০ সদস্য আটক। রাজধানীর যাত্রাবাড়িতে নাশকতার অভিযোগ সহ ১০ মামলায় বেগম জিয়াকে ১ ফেব্রুয়ারি আদালতে হাজিরের নির্দেশ। শুনানি হবে অভিযোগ গঠনের। উন্নয়নের গতি ধরে রাখতে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। বললেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশ এগিয়ে নেওয়া হবে। গণভবন থেকে উন্নয়ন মেলার উদ্বোধন। এবং সবার বোধগম্য প্রেসক্রিপশন লিখতে ডাক্তারদের নির্দেশনা দিতে হাইকোর্টের আদেশ। ৬ সপ্তাহের মধ্যে দাখিল করতে হবে প্রতিবেদন। এ ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।